সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। প্রতিদিনকার মতো আজকে সন্ধ্যা 7টায় আপনাদের সামনে হাজির হলাম সমসাময়িক বিষয় নিয়ে। নিশ্চয়ই জানেন, আগামী 12 মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। ওই দিন স্পিকার নির্বাচন হবে, অধিবেশন বসবে এবং এই জাতীয় সংসদকে একটি কার্যকর সংসদ হিসেবে গড়ে তোলার জন্য বিএনপি প্রত্যাশা করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার সালাউদ্দিন আহমেদ বলছেন যে সংসদে নেতিবাচক সংস্কৃতিগুলো মুছে দেবেন, তারা একটা ইতিবাচক সংস্কৃতি গড়ে তুলবেন। কীভাবে সেই ইতিবাচক সংস্কৃতি গড়ে তুলবেন? সংসদ শুরু হওয়ার আগেই যেভাবে পাল্টাপাল্টি বক্তব্য শুরু হয়েছে, তাতে কি ইতিবাচক সংসদ হবে নাকি নেতিবাচক সংস্কৃতি থাকবে? এই নিয়ে একটু আমরা কথা বলতে চাই। এই সাম্প্রতিক সময় যে 7ই মার্চকে ঘিরে যা ঘটে গেল গতকালকে দিনভর, এসব নিয়ে কথা বলবো। নিশ্চয়ই থাকবো ইরান ইস্যুতেও। সেই পর্যন্ত আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। আজকে আমাদের অতিথি হচ্ছেন ডাক্তার সাজেদুল হক রুবেল, সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। স্বাগতম আপনাকে দেশবার্তা টকশোতে। ধন্যবাদ নিজামুল হক বিপুল ভাই, এবং একই সাথে দেশবার্তার সকল দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। আপনি নিশ্চয়ই জানেন যে সালাউদ্দিন আহমেদ একটা বক্তব্য দিয়েছেন গতকালকে, যে তারা নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চান। এটা কিভাবে? নেতিবাচক সংস্কৃতি মুছে যাক, এটা তো আমার আপনার সকলেরই চাওয়া, সকলের প্রত্যাশার জায়গা যে নেতিবাচক সংস্কৃতিটা মুছে যাক। এই বাংলাদেশের রাজনীতি যে হচ্ছে প্রতিনিয়ত যে অবক্ষয় ঘটে যাচ্ছে, প্রতিদিন এটা সোজা বাংলায় বললে পচে, আরো বেশি পচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তো ঠেকানো যাচ্ছে না। সেই পচার প্রক্রিয়া ঠেকাইতে গেলে আমাদেরকে এর উল্টা দিকে যাত্রাটা শুরু করতে হবে। নেতিবাচক সংস্কৃতি, রাজনীতি সব কিছুই বদল করতে হবে আমাদেরকে। কিন্তু এখানে একটা বিষয় আর কি একটু দেখার বিষয়, যদিও তিনি বলেছেন, বেসিক্যালি সালাউদ্দিন সাহেব বলেছেন হচ্ছে যে সংসদ অধিবেশন যে শুরুতে যাচ্ছে 12 তারিখ থেকে, তো 12 তারিখ থেকে যে সংসদ অধিবেশনটা শুরু হবে, সেই সংসদে হচ্ছে কি নেতিবাচক সংস্কৃতি তিনি মুছে ফেলবেন বলতেছেন। যদিও এখানে তার জন্য যে আগামী দিনে যে সংসদ বসবার পর দুটো বিষয় তো খুব চ্যালেঞ্জিং জায়গায় চলে আসতেছে বিএনপির জন্য। একটি হচ্ছে তার হচ্ছে সংবিধান সংস্কার সভা, ঠিক আছে, এটার আবার একটা শপথ গ্রহণ করা আর না করা, এটা নিয়ে একটি বাড়তি মানে বিতর্কে সংসদকে লিপ্ত হতে হবে এবং জনগণের ভোটের দ্বারা নির্বাচিত এই সংসদে জনগণের বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের মাধ্যমে তারা হচ্ছে গিয়ে বিতর্ক ক্লাব করবেন এবং সেখানে কতটা সুসংস্কৃতি, কতটা ভালো সংস্কৃতির চর্চা হবে আর কতটা নেতিবাচক সংস্কৃতির চর্চা হবে সেটা দেখার জন্য জাতিরা তো অপেক্ষা করছে। কারণ এখানে এমন কিছু উপাদান বা এমন কিছু ব্যক্তিবর্গ বা এমন কিছু দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব নিয়ে তারা যাচ্ছেন যে তারা তো কথায় কথায় হচ্ছে অশ্লীল বাক্য রাজপথে ব্যবহার যা করেছেন বিগত 1-1.5 বছর আমরা যা দেখেছি, তা তো আমরা কোনোদিন বাংলাদেশের রাজনীতির সংস্কৃতিতে ছিল না। এই রাজনীতিতে অনেক পচার ব্যাপার স্যাপার আছে, স্বৈরাচারী ছিল, ফ্যাসিস্ট ছিল, খুনি ছিল, হত্যাকারী ছিল, দর্শনকারী ছিল, রাজাকার ছিল, বহুত কিছু এই রাজনীতির কালচারের মধ্যে আসে। যতই হচ্ছে খুন, দর্শন, রাজাকারী থাকুক না কেন, কিন্তু এই অশ্লীল গালাগালির বিষয়টা তো হচ্ছে এইবার আমরা দেখেছি, অশ্লীল স্লোগান দিতে আমরা দেখেছি, এবং তাদেরই আমি বললাম যে সেই দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্বকারীরা কিন্তু এই সংসদে বেশ ভালোভাবেই আছেন আর কি। ফলে সত্যি সত্যি সালাউদ্দিন সাহেব যে সংস্কৃতি বদল করতে চান তারা, সেটা চাওয়াটাকে আমি সাধুবাদ জানাই, অভিবাদন জানাই, কিন্তু কতটা পারবেন সে নিয়ে আমি খুব 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 শঙ্কিত রয়েছি। আর যেহেতু আমি আগেই বলেছি যে অপ্রয়োজনীয়, একেবারে অপ্রয়োজনীয়, মানুষ নির্বাচনে ভোট দিল, সংসদ আপনাকে এমপি নির্বাচন করাই দিল, এমপি হওয়ার পর আপনি বললেন যে আই এম নট অনলি এমপি, আই এম অলসো এমএলএ, ঠিক আছে, আমার এটা গণপরিষদ,
আমি এখানে হচ্ছে নতুন করে সংবিধান লিখবো আর কি। যেটা তো ভাই আপনি হলো নির্বাচন করলেন, সংসদ নির্বাচন, শপথ করলেন আপনার ডাবল। তো বিএনপি সেখানে সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে সংবিধান রক্ষা করবার স্বার্থে তারা একটি করেছেন। এটাকে নিয়ে তো একটা আক্রমণের মুখে পড়বেন। যাই হোক, এটা দেখার বিষয় বিএনপি এটা কিভাবে করে ফেস করবেন। আর দুটি বিষয় বলেছিলাম, আরেকটি বিষয় হচ্ছে রাষ্ট্রপতিকে নিয়ে বিতর্ক আর কি। রাষ্ট্রপতিকে নিয়ে বিতর্ক, এক্ষেত্রে তো আমরা দেখেছি যে রাষ্ট্রপতিকে তো হচ্ছে গিয়ে খুবই, তার নামেরও ডাক নামের একটা অংশ আছে আর কি। সেই ডাক নামের অংশ নিয়ে তারা এমন ভাবে অনেকে কথা বলেন যেন আমার সে হচ্ছে গিয়ে চায়ের দোকানের বন্ধু আর কি। কিন্তু মাথায় রাখতে হবে উনি ব্যক্তিতে বড় কথা না, প্রতিষ্ঠান, উনি কোন রাজনৈতিক দল থেকে এসেছেন সেটা ব্যক্তি বড় কথা না, উনি হচ্ছে রাষ্ট্রপতি, বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশ রাষ্ট্রের রাষ্ট্রপতি তিনি। ফলে রাষ্ট্রকে হচ্ছে অপমান করে, সংবিধানকে অপমান করে কথা বলাটা এখন তো মনে হচ্ছে যে ফ্যাশন। এই ফ্যাশনের যুগে কতটা সংস্কৃতি রক্ষা করতে পারবেন। এবং মাথায় রাখতে হবে এইগুলো কিন্তু রাজনৈতিক সংস্কৃতির যে অবক্ষয়, রাজনৈতিক সংস্কৃতির যে পচে যাওয়া, সেই পচে যাওয়ারই নমুনা আর কি। এখন আপনি দুর্নীতি যদি কেউ করেন, দুর্নীতি করবেন, লুটপাট করবেন, খুন করবেন, ধর্ষণ করবেন, এবং আপনি হচ্ছে গিয়ে প্রতিপক্ষ যখন আপনার বিপক্ষে প্রশ্ন তুলবে তখন এইভাবে করে আপনি অশ্লীল গালাগালি দিয়ে পরিবেশকে ভিন্ন খাতায় নিয়ে যেতে পারেন। ঠিক আছে, ভিন্ন বিতর্কে সবকিছু আটকে যেতে পারে আর কি। ফলে এই জায়গাগুলো তো খুব কঠিন চ্যালেঞ্জ। আরেকটি কথা, আর খুব গুরুত্বপূর্ণ কথা, যে আমি সংস্কৃতি বদল করতে চাই, তাহলে আমি কিন্তু প্রথমে আমাকে বদল করতে হবে, আমাকে বদল করতে হবে। ঠিক আছে, আমার রাজনৈতিক সংস্কৃতি যদি আমি বদল না করি, আমার পার্টি ধরেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, তার যদি কোনো নেতিবাচক সংস্কৃতি চর্চা থাকে তার ভিতরে, আদৌ থাকে যদি তার ভিতরে, তাহলে সেটা তার চর্চাটা করতে হবে, তার নিজেরও আত্মসমালোচনা তার করতে হবে। নিজের যদি আত্মসমালোচনা না করি আমি যদি শুধুমাত্র আপনার সমালোচনা করি, তার মধ্যে দিয়ে কিন্তু পাল্টাপাল্টি সমালোচনা হবে। আমি আপনার সমালোচনা করব না, আপনি আমার সমালোচনা করবেন, কিন্তু আমরা যার যার অবস্থানে থেকে যাব, যার যার পজিশনে থেকে যাব, এবং যার যার সে অসুস্থ সংস্কৃতিটাই আমরা চর্চা করতে থাকবো, চাষ করতে থাকবো। তো সেই ক্ষেত্রে তো হচ্ছে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা উদাহরণ দেখাইতে হবে যে আমি আমার সকল সংকীর্ণতা, সকল অপসংস্কৃতি, এগুলাকে আমি ছেড়ে দিতে চাই, ছেড়ে দিচ্ছি বা ছেড়ে দিয়েছি, এটা আসলে বলতে পারেন এটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি হবে, কিন্তু বাস্তবে তাকে প্রমাণ করতে হবে সে সংকীর্ণতা থেকে বেড়ে গেছে। এর মধ্যে যেই সময়গুলো গিয়েছে তার ক্ষেত্রে কতগুলো জায়গায় যেমন তার স্বচ্ছতার কিছু ঘাটতি তাদের হয়েছে আর কি। অনেক প্রশ্নের উত্তর তাদের কাছে এখনো মিলেনি, বিশেষ করে মাত্র 2-3টি খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে। তার মধ্যে একটি ধরেন হচ্ছে এই যে পররাষ্ট্রমন্ত্রী যাকে নিয়োগ করলেন, ঠিক আছে, এন্ট্রিএমের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে কেন করলেন? মানুষ বোঝে না, মানুষ নানা রকম সন্দেহ করে এবং মানুষ নানা রকম কথা শোনে, আমিও অনেক ধরনের কথা শুনি আর কি। এটা কিনে জামাতও একটা বিশেষ ইঙ্গিত দেয় আর কি। আমাদের ইঙ্গিত, আমাদের দেখা, জামাতের দেখার মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, আমরা এটা একদম আন্তর্জাতিক একেবারে আমেরিকান সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র মনে করি, আর জামাত এটাকে ঠুমকো দেখিয়ে নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার দেখায়। কিন্তু এটা কেন, সেটার ব্যাখ্যাটা আসলে জনগণের কাছে পরিষ্কার না। তেমনি তাদের কাছে একটা পরিষ্কার নাই যে একজন গভর্নর নিয়োগ করলেন একজন ব্যবসায়ীকে, কেন এই গভর্নর ব্যবসায়ীকে নিয়োগ করছেন, এই ব্যবসায়ীকে গভর্নর? এই প্রশ্নের উত্তর আমার মনে বিএনপিরও অনেক কর্মীর বুকের ভিতরে আছে, কিন্তু বুক ফাটে, কিন্তু তাদের বিএনপি কর্মীদের মুখ ফোটে না যে এই দুটো প্রশ্ন, যে কেন এরকম হলো। আর আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমরা যারা হচ্ছে সারা পৃথিবীর খোঁজ খবর রাখি, যে ইরানে হামলার পর যে স্টেটমেন্টটা দিয়েছিলেন তারা, সেই স্টেটমেন্টটা ধরি মাছ না ছুঁই পানিটা কেন তারা করলেন? কেন তারা হচ্ছে আমেরিকাকে হচ্ছে সাইডে রেখে ট্রাম্পের নাম, ভাষণের নাম উল্লেখ না করে এরকমটা করলেন? তো এরকম প্রশ্ন তৈরি হচ্ছে। এগুলো প্রশ্নের ক্ষেত্রে যে জবাবদিহিতার জায়গাটা আছে, স্বচ্ছতার জায়গাটা আছে, সেই স্বচ্ছতাটা কিন্তু এখন পর্যন্ত এই পার্লামেন্ট অধিবেশন শুরু হওয়ার আগেই বিএনপির দরকার ছিল এই ধরনের প্রশ্নগুলো ফয়সালা করবার। যদি ওখানে সত্যিকারের কোনো বামপন্থী রাজনৈতিক দল নির্বাচিত হতো এই সংসদে, যদি জনগণ পাঠাতো, তাহলে তো এই 3টি বিষয় নিয়ে নাকাল অবস্থা তাদের হতে হতো। আগে যেগুলা বলেছি সেগুলো আসলে ওনাদেরই বিষয় আর কি, আমরা মামুদের বিষয়, সংবিধান সংস্কার সভা, রাষ্ট্রপতির ভিতরে। কিন্তু এই যে এখন যে 3টি বিষয় বললাম, 3টি বিষয় হচ্ছে অ্যাবসলিউটলি প্রো পিপলস কোশ্চেন।
এই কোশ্চেনও সলভ তাদের করতে হবে, কিন্তু এইভাবে সলভ করতেছে না। অর্থাৎ তারা জবাবদিহিতার যে সংস্কৃতি, এই যে ইতিবাচক যে সংস্কৃতির জায়গা, সেটাতে সেবা আসার চেষ্টা করছে না। তারপরে ধরে না, এবার পরে আসি জবাবদিহিতার পরে উদারতা সংকীর্ণতার যে জায়গাটা বলি, যেটা একটু আগে বলেছিলাম। দেখেন, আমরা আজকের অনুষ্ঠান করছি 8ই মার্চ, গতকাল ছিল 7ই মার্চ। 7ই মার্চ একটি ঐতিহাসিক দিন, বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। 7ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানের ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং এই 7ই মার্চের যে বক্তৃতা, সেই বক্তৃতা শুধুমাত্র বাংলাদেশ না, শুধু বাংলাদেশের রাজনীতি না, এটি আন্তর্জাতিক ভাবেও স্বীকৃত, ইউনেস্কো স্বীকৃত সেই বক্তৃতা, 7ই মার্চের বক্তৃতা। এই 7ই মার্চের বক্তৃতাটাকে, এই 7ই মার্চের বক্তৃতাকে হ্যাঁ, আওয়ামী লীগ তো পলিটিসাইজ করবার চেষ্টাই করবে। আওয়ামী লীগ এটাকে পলিটিসাইজ করেছেন, আপনি এটাকে ডিপলিটিসাইজ করে এটাকে ন্যাশনালাইজ করে ফেলেন। বলুন এটি বাংলাদেশের, বলুন যে এটি হচ্ছে বাংলাদেশের হচ্ছে গিয়ে ইতিহাস, বাংলাদেশের ইতিহাস এটি। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এটাকে হচ্ছে মানে যেভাবে ডিল করছেন, সেই ডিলের ক্ষেত্রেও আমরা দেখতেছি এই ক্ষেত্রে আপনার ধরি মাছ না ছুঁই পানির মতো আছে। আপনি বলতেছেন আপনার জাতীয় প্রচার মাধ্যমে 7ই মার্চ নিয়ে আসতেছে, হ্যাঁ এটা একটি ঐতিহাসিক দিন, একটা ঐতিহাসিক বক্তব্য এসছে, বা আপনার হচ্ছে ইয়ারা বলতেছে, বলে আবার টান দিচ্ছেন ওদিন কিন্তু স্বাধীনতার ঘোষণা হয়নি। আর স্বাধীনতার ঘোষণা হয়েছে কি হয় নাই সেটা দেখা দরকার নাই। 7ই মার্চ, এই 7ই মার্চের বক্তৃতা তো মানুষ শুনেছে, ঠিক আছে? তো সেটা সেভাবেই দেখুন। এটাকে ওই 26শে মার্চ জিয়াউর রহমানের সেই ঘোষণার সাথে এই ঘোষণা, এটাকে মিলিয়ে সেই যে পুরাতন মানে রাজনীতির বস্তা পচা রাজনীতির যে ব্যাপার স্যাপার, যেটা আওয়ামী লীগ ভার্সেস বিএনপি হয়ে থাকে, সেই জায়গা থেকে আপনি হচ্ছে থাকবেন কেন আটকে? আপনাকে জায়গাটা বেরিয়ে আসতে হবে, ঠিক আছে? মুক্তিযুদ্ধ সবাই, মুক্তিযুদ্ধ বাংলাদেশের, মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার শুধুমাত্র মুক্তিযুদ্ধের বিরোধী যারা ছিল, ঠিক আছে, ওই পাকিস্তানি সেনাবাহিনী আর তাদের দোসর জামাত ইসলাম ছাড়া বাকি সবাই তো হচ্ছে এই মুক্তিযুদ্ধ সবাই, পুরো বাংলাদেশের তারা। ওরা বাংলাদেশপন্থী না, ওরা পাকিস্তানপন্থী, ওদের বিষয়টা আলাদা। কিন্তু বাংলাদেশপন্থী বিশাল হচ্ছে গিয়ে 18 কোটি মানুষের যে বিষয়টা, সেই উদারতার জায়গা থেকেই কিন্তু দেখতে হবে হচ্ছে ঐতিহাসিক 7ই মার্চকে। এইটা যদি দেখতেন আপনি, হ্যাঁ, তো আপনাকে হচ্ছে যতই বলতো কানা ছেলের নাম, যতই পদ্মলোচন বলি, বিএনপিকে যতই বলুক আওয়ামী লীগের দোষ, মানুষকে বিশ্বাস করে বিএনপি আওয়ামী লীগের দোষ। বিএনপি আওয়ামী লীগ হচ্ছে সত্যিকারের প্রতিদ্বন্দ্বী, সত্যিকারের একটা সাপে নেউলে সম্পর্ক, এখানে সাপে নেউলে সম্পর্ক। যেমন হচ্ছে 24 সালের নির্বাচনকে আমরা কি বলি? আমিডামির নির্বাচন। হ্যাঁ, কেন আওয়ামী লীগ এবং প্রো আওয়ামী লীগ সবাই সেখানে নির্বাচন করেছে। এই 26 সালের নির্বাচনে যদি আমাদের কমিউনিস্ট পার্টি আর বামপন্থী জোটের কয়েকটা প্রার্থীকে বাদ দেন, ঠিক আছে, তাহলেও তো ওটাও এক ধরনের হচ্ছে আমি আর মামুদের নির্বাচন হয়ে যায়। ফলে ওই আমি আর মামুদের মধ্যেকার হিসাব করে যদি বিএনপিকে যদি মামুরা বলে যে বিএনপি হচ্ছে আওয়ামী লীগের দোষর, তাই 7ই মার্চকে রিকগনাইজ করছে, এইটা যদি ভয় পান আপনি, তা তো হবে না। কারণ মানুষ জানে যে প্রকৃতপক্ষে এনটি আওয়ামী লীগ সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে গ্রহণযোগ্য শক্তির নাম হচ্ছে বিএনপি। এখন বিএনপি মনে হয় তার নিজেকেই সে হারায় ফেলাইছে, তার নিজের অস্তিত্বকে সে হারায় ফেলেছে। তার জন্ম কেন হলো, তার যে হচ্ছে রাজনীতি, তার যে বিশাল হিস্টোরিক্যাল ডিসকোর্স, সব কিছু ভুলে গিয়ে এই নতুন নতুন মানুষ যারা দীর্ঘদিন রাজনীতি করে নাই, যারা দেশে ছিল বিদেশে ছিল, হ্যাঁ, অরাজনৈতিক মানুষগুলো হঠাৎ পলিটিক্যাল হয়ে গিয়ে তার অনেক গ্যাপস থেকে, অনেক লুপস অ্যান্ড হোলস এর মতো দাঁড়িয়ে থাকে হচ্ছে এক ধরনের বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্যগুলোকে তারা গ্রহণ করবার হচ্ছে গিয়ে চেষ্টা করছে। তাইলে তো আর হবে না। যার ইতিহাসে যা প্রাপ্য, সেই প্রাপ্যটাকে দেওয়ার মধ্য দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে আপনি সুস্থ সংস্কৃতি চর্চা করতে চান, আপনি সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক সংস্কৃতির দিকে নিয়ে যেতে চান, এবং সেই সংসদই হচ্ছে সেই নেতিবাচক সংস্কৃতিগুলো মুছে দেবে বলে আপনি যা বলছেন, তখন সেটা হচ্ছে আমরা বিশ্বাস করতে পারি এবং আপনি তখন সেটা বাস্তবায়ন করতে পারেন। গণতন্ত্রের কেন্দ্রবিন্দু। আপনি অনেকগুলো প্রসঙ্গ একসঙ্গে বললেন এই সংসদের নেতিবিচার সংস্কৃতি নিয়ে। আমি একটা প্রশ্ন করি যে শেষের অংশ থেকে, এই যে আপনি 7ই মার্চের কথা বললেন, আমরা গতকালকে দেখলাম দেশের বিভিন্ন জায়গায় 7ই মার্চ পালনের সময় বাধা দেওয়া হয়েছে। কেউ হয়তো সীমানা প্রাচীর উপরে একটা মাইক বেঁধে করছে, 7ই মার্চের ভাষণ বাজাইতেছে, সেই পুলিশ সেটা খুলে নিয়ে আসছে। শাহবাগে দেখলাম
পুলিশ অনেককে ধরছে, এক লোককে ধরছে, এক ছেলেকে ধরছে, দুইটা পুলিশ বলছে 7ই মার্চের ভাষণ বাজানো নিষিদ্ধ। সাংবাদিক প্রশ্ন করার পর বললো আওয়ামী লীগ তো নিষিদ্ধ, 7ই মার্চের ভাষণ বাজানো নিষিদ্ধ। তো এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, নিষিদ্ধটা করলো কে? এই ওসি নিষিদ্ধ করলো নাকি কে নিষিদ্ধ করলো? এখানে প্রশ্নটাই হচ্ছে সেই জায়গায়, প্রশ্নটা হচ্ছে সেই জায়গায় যে মুক্তিযুদ্ধ কি বাংলাদেশে নিষিদ্ধ হয়ে যাবে, করবেন আপনি? সেটাই তো, 7ই মার্চ নিষিদ্ধ হলে তো মুক্তিযুদ্ধ। আপনি কি 69 গণঅভ্যুত্থানকে নিষিদ্ধ করবেন? আপনি কি 70 নির্বাচনকে নিষিদ্ধ করবেন? আপনি কি 1971 সালে মহান মুক্তিযুদ্ধকে নিষিদ্ধ করবেন? যেহেতু আপনি করতে পারবেন না বা আপনি করবেন না, আপনি করতে চান না, সেই কারণে আপনি আপনার জায়গা থেকে দেখেন 7ই মার্চকে। আপনাকে দেখা দরকার নাই যে নতুন নতুন যারা রাজনীতি করতো না, হঠাৎ করে রাজনীতি করতে এসছে, ঠিক আছে, বা ওই যে বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য যারা বাংলাদেশের রাজনীতি করে যে বিদেশিরা, তাদের দৃষ্টিতে দেখেন না ভাই, আপনি হচ্ছে মেজর জিয়ার দৃষ্টিতে দেখেন, তাহলে আপনার হচ্ছে সুযোগ আছে, ঠিক আছে, যে এই বিষয়গুলো যে ভুল করছেন তার আত্মসমালোচনা করার। একেবারেই। কালকে রাতে আপনি আরেকটা জিনিস দেখেন যে ওই যে ছেলেটাকে চানকারফুল থেকে গ্রেফতার করা হয়েছিল, তার প্রতিবাদে আবার আরও 2-3 জন, একজন নারী সহ ডাকসুর ভিপি প্রার্থী, সম্ভবত জিএস প্রার্থী ইমি শেখ আফরোজা ইমি, তার শেষও আরও 2 জন মিলে শাহবাগে একটা রিক্সার মধ্যে মাইক বেঁধে বঙ্গবন্ধুর ভাষণ বাজাচ্ছিলেন সন্ধ্যার পরে রাত্রে 9টার দিকে। তাদেরকে সেখানে ব্যাপক গণপিটুনি, মব চালানো হয়েছে। মব চালিয়ে এই ডাকসুর এই কথিত বিজয়ীরা, নীলক্ষেতের বিজয়ীরা নাকি, এরা নীলক্ষেত থেকে নাকি বিজয়ী হয়েছে, তারা তাদের একটা তার জুবায়ের তার নেতৃত্বে ছাত্রশক্তির কর্মীরা মারধর করে তাদেরকে থানায় নিয়ে গেছে, থানা থেকে ধরে নিয়ে আবার আরও পিটিয়েছে। তো এইটা সরকার কি প্রশ্রয় দিচ্ছে নাকি আসে সরকার চাচ্ছে এগুলো ঘটনা ঘটুক? ব্যাপারটা খুবই রহস্যময় আর কি। আমাদের সালাউদ্দিন ভাই না বলেছিলেন এবার মবের দিন শেষ, উনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর, হ্যাঁ, যে মবের দিন শেষ। সালাউদ্দিন ভাই, মবের দিন তো শেষ হয় নাই, ঠিক আছে, জনগণ তো মবের দিন শেষ দেখছে না, ঠিক আছে, একই জিনিসের পুনরাবৃত্তি ঘটছে, একই জিনিসের। হ্যাঁ, কেউ যদি আইন ভেঙে থাকে তা আইন প্রয়োগকারী সংস্থা তাকে গ্রেপ্তার করুক, ঠিক আছে, যেমন সকালবেলার ঘটনাটা ঘটছে, সেটাও একরকম। সেখানেও আসলে আদতে আইন অনুযায়ী হয়েছে কিনা, আইন সিদ্ধ কিনা ওই গ্রেপ্তার, সেটা নিয়ে আমি প্রশ্ন করতে পারি, সেটা নিয়ে আমি রাজপথেও প্রশ্ন করতে পারি। কিন্তু আমি রাজপথে প্রশ্ন করলে আমাকে পিটানো হবে, তারপর পিটায় পুলিশ আসে আমাকে উদ্ধারের নামে আছে আবার অ্যারেস্ট করবে, আবার ওখান থেকে বের করে আবার আমাকে পিটানো হবে। এটা কি? হ্যাঁ, এটা তো সেই মবের মূল্যক চলছে। গণতন্ত্র আর আইনের শাসন তো এখনো বহুদূর। এই পরিস্থিতির উন্নতি হবে কবে? এখানেই তো সংস্কৃতির একটা পাওয়া যাচ্ছে, নেতিবাচক সংস্কৃতির। এই পরিস্থিতি উন্নতি করার জন্য শুধু সরকারের দিকে হা করে তাকে থাকলে হবে না। যারা সত্যিকার অর্থে এই পরিস্থিতি বদল করতে চান, যারা চান যে দেশ আইনের শাসনে ফিরে আসুক, যারা চান যে বাংলাদেশ সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে প্রবেশ করুক, তাদেরকে সক্রিয় হতে হবে, তাদেরকে সংগঠিত হতে হবে, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক আছে। শুধুমাত্র বিএনপির দিকে হা করে তাকিয়ে থাকলে হবে না। তার মানে আওয়ামী লীগকে মাঠে নামতে হবে, এটাই তারা, আমি যে সমস্ত বৈশিষ্ট্য বলেছি তার সবকিছু বৈশিষ্ট্য তো আওয়ামী লীগ ধারণ নাও করতে পারে। আওয়ামী লীগকে মাঠে নামতে হবে, তারপর ঘটনা ঘটবে, এটা হলো আওয়ামী বয়ান। এবং এইটা যতদিন বিশ্বাস করবেন, তাহলে 21 বছর গতবার লেগেছিল, এবার তো হচ্ছে কি 42 বছর লাগতে পারে। এই শব্দটাকে ভুলে যান, তাহলে হয়তো আওয়ামী লীগ আরো আগে আসতে পারবে। কিন্তু আপনি যে বারবার বলেন যে হ্যাঁ এটা সমাধান করতে হলে ওটা করতে হবে, তাহলে ওটা কোনোদিন আর ঘটবে না। ওটাকে হচ্ছে লেট ইট গো, এটাকে আপাতত মানুষ আপনাকে সমাধান করতে হবে। আপনি কি আওয়ামী লীগ নেতৃত্ব ধরে, আমি আওয়ামী লীগ না, আপনাকে নেতৃত্বের সে জায়গায় আসতে হবে। তোফাজ্জল হোসেন মানিক মিয়াকে যেমন হচ্ছে 47-এ যেমন পাকিস্তান হচ্ছে গিয়ে মতো সাম্প্রদায়িক রাষ্ট্রে যখন এই দেশটার অন্তর্ভুক্ত হয়ে গেল, তখন সাংবাদিকরা কি ভূমিকা রেখেছিল, সেই ভূমিকা রাখতে হবে সাংবাদিকদেরকে, সেই ভূমিকা রাখতে হবে মিডিয়াকে, সেই ভূমিকা রাখতে হবে আমাদেরকে, আমরা যারা সমাজকর্মী, আমরা যারা রাজনৈতিক কর্মী আছি, আমরা যারা হচ্ছে ইয়াতে আছি, তাদের সেই জায়গাটা আসতে হবে। মিডিয়াতে যে লেজুরবৃত্তি, তাতে যে সরকার যখন আসে তার তো সমাধি করে, সেটাই তো করে এসছে মিডিয়া, সেটা তো মিডিয়া করে এসছে। কিন্তু তারপরেও তো অনেক কিছুই ঘটে। এত কিছু করার পরেও কি অনেক কিছু ঘটেনি? অনেক কিছু ভাঙা যায় আর কি। সেই ভাঙনের জন্য হচ্ছে কি ঐক্যবদ্ধ হতে হবে মানুষকে। শুধুমাত্র বিএনপির দিকে তাকায় থাকলে কোনো বদল টদল হবে না।
ঠিক আছে, একেবারে। কারণ আমরা দেখেছি যে সুস্থ ধারার মানুষরা, প্রগতিশীল ধারার মানুষরা ঘরের মধ্যে বসে থাকে আর কি, আর হচ্ছে কম বুঝদার মানুষরাই হচ্ছে গিয়ে বেশি লাফালাফি করে, সেই কারণে দেশটা সেই দিকেই যাচ্ছে আর কি। এবার আপনি শুরুর দিকে একটু যেতে চাই, সেটা হচ্ছে যে সংসদের সংস্কৃতি, এই যে গণপরিষদ সংবিধান পরিষদ করে ফেললো, তারপরে ইতিমধ্যে বক্তব্য হচ্ছে বিএনপি গাদ্দারি করতেছে, বিএনপি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করতেছে, গণভোটের সঙ্গে গাদ্দারি করতেছে। এই যে চিফ হুইপ, বিরোধী দলের চিফ হুইপ, ওই বাচ্চা যে উপদেষ্টা ছিলেন এখন বিরোধী দলের চিফ হুইপ, তিনি থেকে শুরু করে জামাত সবাই বলতেছে, তাহলে ওইখানেই তো একটা ক্যারিকেচার তৈরি হবে প্রথম দিনেই এই সংসদ সদস্যদের মধ্যে এই গণপরিষদ নিয়ে। তো সংস্কৃতি কেমনে পরিবর্তন হবে? সংস্কৃতি কেমনে পরিবর্তন হবে এটা আমাকে প্রশ্ন না করে এটা সালাউদ্দিন ভাইদেরকে প্রশ্ন করতে হবে, বিএনপিকে প্রশ্ন করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, আমি যেটা বুঝি, হ্যাঁ, আপনি সংস্কৃতি পরিবর্তন করতে চাইলে আপনি নিজে আগে সুস্থ সংস্কৃতি ধারণ করবেন, 1। দ্বিতীয় বিষয় হচ্ছে খুব সুস্পষ্টভাবে জাতির কাছে পরিষ্কার করে দিতে হবে তাদের চরিত্র খুব সুস্পষ্ট জাতির কাছে পরিষ্কার করে দিতে হবে। বিএনপিকে স্পষ্টভাবে বলতে হবে। এই ক্ষেত্রে বিএনপি যায় যদি বলেন, বিএনপি নেতা যায় বলেন হ্যাঁ এনসিপি খুব ভালো রাজনৈতিক দল, আগামীতে তারা ক্ষমতায় আসবে, হ্যাঁ, এবার তারপর যে আর আপনার হচ্ছে তাদের ইফতার পার্টিতে আপনি হচ্ছে সভাপতিত্ব যদি করেন, হ্যাঁ, তারপর যে তারা আপনাকে গালাগালি করে, আমার তো মনে হয় গালাগালি করা জায়েজ আছে আর কি। তাদের কথাগুলো তখন মানুষ সত্য মনে করবে আর কি, তাদের মিথ্যা কথাগুলো মানুষ সত্য মনে করবে। ঠিক আছে, আপনি তো গাদ্দারি করেন নাই, গাদ্দারি তো করেছে তারাই আমাদের প্রতারণা করে আমাদের সাথে গণভোট করা হয়েছে। এবং তখন আমরা বলেছি আপনাদের ভুলটা কোথায়, বিএনপি তখন হচ্ছে সাহস নিয়ে কথাটা বলতে পারে নাই, তখন বলতে পারে না যে এখানে প্রতারণা হচ্ছে। দেখুন বিষয়টা এরকম দাঁড়াইলো, পুরো জাতির সাথে প্রতারণা করা হইলো, বিএনপির সাথে প্রতারণা করা হইলো এই গণভোটের, এই জুলাই সনদের মধ্য দিয়ে। ঠিক আছে, এবং এখনো দেখেন তাদের একজন উকিল আছে, হ্যাঁ, নির্বাচন করে আবার হচ্ছে হারছেন আর কি, সেই উকিল সাহেব যখন হচ্ছে গিয়ে আদালত হচ্ছে রুল জারি করছে আপনার হচ্ছে এই ব্যাপারে, গণভোটের ব্যাপারে, তখন তিনি বলতেছেন যে মানে উনি মিথ্যা কথা বলতেছেন, সেই বিশেষ উকিল, সেই বিশেষ রাজনৈতিক দলে, যে যেই 30টি প্রস্তাবে একমত হয়েছিল সেই 30টি প্রস্তাব বাতিল করে দেওয়ার জন্য এই রুল জারি করা হয়েছে। এই কথা তো অ্যাবসলিউট মিথ্যা কথা। আমরা তো দেখেছি, আমরা শুনেছি, আমরা পড়েছি। ঠিক আছে, সেটা হচ্ছে জুলাই আদেশ, রাষ্ট্রপতি আদেশ করতে পারেন কিনা এই বিষয়ে প্রশ্ন এসেছে গণভোট নিয়ে। ঠিক আছে, তো প্রশ্ন তো আসে নাই 30 প্রস্তাব নিয়ে, কারণ ওই জুলাই আদেশ তো 30 প্রস্তাবের কথা বলা নাই। জুলাই আদেশে কি শুধু 30 প্রস্তাবের কথা আছে, নাকি জুলাই আদেশে 84 প্রস্তাবের কথা? অর্থাৎ এমন একজন বিশাল ব্যারিস্টার মানুষ কিরকম ধাম করে মিথ্যা কথা বলেছেন জাতীয় প্রচার মাধ্যমে, সেটা সমস্ত বিভিন্ন টেলিভিশন, বড় বড় বিখ্যাত টেলিভিশন সেটা সেভাবে করে দেখাচ্ছেন, এবং কেউ ওটাকে বলছে না উনি এত বড় ডাহা একটা মিথ্যা কথা বলতেছেন। আমরা সবাই সেটা মেনে নিচ্ছি। এই জায়গা থেকে ফিরে আসতে হবে, এই জায়গা থেকে ঘাটটা ঘুরাতে হবে আর কি। সে ঘাটটা ঘুরাতে হবে সাধারণ মানুষদেরকে। ঠিক আছে, সেখানে দল টল ভুলে যেতে হবে আর কি। একেবারে। আমরা আরেকটা বিষয় আলোচনা করে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে ইরান যুদ্ধ তো আরো বিস্তৃত হচ্ছে, পরিস্থিতি তো আসলে আরো জটিল আকার ধারণ করছে। হ্যাঁ, এটা জটিল আকার ধারণ করবে, সেটা শুধু ইরান না, এটা সারা পৃথিবীর জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার হবে। এমনকি সেটা আমেরিকার জনগণদের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার বলে আমেরিকার জনগণরা মনে করছে আর কি। কে জানে, রেজিম চেঞ্জ আমেরিকার হতে পারে এই ঘটনাকে কেন্দ্র করে। ইরানের রেজিম চেঞ্জ হইল না, মাঝখান দিয়ে আমেরিকার রেজিম চেঞ্জও ঘটে যেতে পারে আর কি। আমেরিকার ইতিহাসে যে ঘটনা খুবই বিরল, তবে ইমপিচমেন্টের মধ্যে পড়ে যেতে পারেন ট্রাম্প, এই যে হত্যালীলা শুরু করেছেন আর কি। তো বাংলাদেশকেও সেই ক্ষেত্রে খুব সচেতন থাকা দরকার আছে আর কি। বাংলাদেশ আবার আমরা দেখেছি না, ইউনূস সাহেবের ক্ষেত্রে জো বাইডেন দিকে খুবই বেশি মুখাপেক্ষী হয়ে গেছেন, হঠাৎ জো বাইডেন চলে যাওয়াতে উনি একটু বিব্রতকর অবস্থায় পড়ছেন আর কি। তো ওরকম হচ্ছে আবার আমাদের বর্তমান প্রধানমন্ত্রী খুব বেশি ট্রাম্পমুখী হয়ে গিয়ে কদিন পর আবার একটু বিপদে যেন না পড়েন আর কি। সবসময় সতর্ক দৃষ্টি, সতর্ক দূরত্ব এবং নিজের আত্মসম্মান বজায় রাখা দরকার। বাংলাদেশ তো এই বাণিজ্য চুক্তির ব্যাপার স্যাপার নিয়ে আর বর্তমান ইরান যুদ্ধের ক্ষেত্রে
কৌশলী ভূমিকা নিয়ে সবার আগে বাংলাদেশ এই স্লোগান যেটা দিলেন তারেক রহমান, সেই স্লোগানটা কিন্তু অনেকটা ফিকে হয়ে যাচ্ছে আর কি। কারণটা কি? এই বাণিজ্য চুক্তিটা মেনে নেওয়ার ভিতরে, যেখানে সবার আগে মার্কিন স্বার্থ, বাংলাদেশের স্বার্থ না। সবার আগে মার্কিন স্বার্থ। এই যে ধরেন এই যুদ্ধের কারণে বাংলাদেশের বাজারে তো প্রভাব পড়ছে, বিশেষ করে তেলের বাজারে। আপনি নিশ্চয়ই দেখছেন দীর্ঘ লাইন যানবাহনের, এবং ঝিনাইদহ এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে, এটা নিয়ে সহিংসতা হয়েছে। এই পরিস্থিতিকে উত্তরণের উপায় কি আসলে? এই পরিস্থিতি উত্তরণের উপায় খুব সহসা নাই আর কি। একটা খুব সহজ উপায় ছিল আর কি, সেটা হলো বিকল্প তেলের জায়গাটা সংস্থান করা। বিকল্প তেলের সংস্থানের ক্ষেত্রে আপনার সামনে দুটো পথ খোলা আসে। একটা পথ যেটা ভারত করে, সেটা হচ্ছে রাশিয়া থেকে তারা তেল আমদানি করে অনেক কম খরচে। আর আরেকটা পথ হচ্ছে, যেটা হচ্ছে আমার বাণিজ্য চুক্তি আটকায় দিছে, সেটা হচ্ছে আমেরিকা থেকে তেল কিনতে হবে। আর ওই বাণিজ্য চুক্তি করে আপনি এমন একটা দাসখত লিখে ফেলছেন, আপনার হাত পা বান্ধা। আপনি যদি দেখেন রাশিয়া বা অন্য কোনো দেশ আরো কম টাকায় তেল বেচতে পারবে, আপনি সেই তেল তার কাছ থেকে কিনতে পারবেন না। ফলে বেশি দামে আমেরিকার থেকে তেল কেনা হবে, তখন হয় সরকারকে ভর্তুকি দিতে হবে, না তেলের দাম বাড়বে। তেলের দাম বাড়লে আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেক স্তরে জিনিসের দাম বাড়বে আর কি। ফলে দেখতে হবে আমাদের নোবেল লরিয়েট, শান্তির নোবেল লরিয়েট কোন বিপদের মধ্যে আমাদের এই বাংলাদেশের মানুষদেরকে ফেলে দিয়ে গেছেন, সেটা আমরা আগামী দিনে পলে পলে টের পাবো। কিন্তু আমি একটা কথা বুঝতে চাচ্ছি, আমি 1 মিনিটে শেষ করতে চাই। আমি একটা কথা বুঝতে চাচ্ছিলাম যে এই যে ক্রাইসিসটা, এই মুহূর্তে যে ক্রাইসিস, এই বিদ্যুৎ, জ্বালানি বা তেল নিয়ে, এই ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য সরকারের কোনো উদ্যোগ দেখছেন নাকি? ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য কোনো টিমও তো করতে দেখছি না আমরা। এটা তো সরকারের জন্য খুবই নেতিবাচক। অথচ দৃশ্যমান কিছু করছে না। হ্যাঁ, তবে একেবারে যে কিছু করছে না, একেবারে যে আলোচনাগুলো চলছে না তা না। তবে আলোচনাগুলো যে মুখিন চলছে, সেই মুখিনে পরিস্থিতি ভালো হবে না আর কি। ওই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ব্যবস্থা গ্রহণ করাটা। আর একটা হচ্ছে যে এখনো তো জাহাজ আসতেছে, এখনো 4টা জাহাজ আসার ব্যবস্থা করেছেন সরকার, ঠিক আছে। আরো কিছু উদ্যোগ রয়েছে। তবে উদ্যোগ আমার কাছে মনে হচ্ছে জনগণ এই মুহূর্তে যে নার্ভাসনেসে আছে, যেই কারণে এই সমস্যাগুলো তৈরি হয়েছে আর কি। তেলের এই সংকটটা কিন্তু অনেকটা, এই মুহূর্তে সংকটটা কিছুটা মানব সৃষ্ট, কিছুটা আতঙ্ক এবং মানব সৃষ্ট সমস্যা আর কি, কৃত্রিম সমস্যা আর কি। এই কৃত্রিম সমস্যাটা থেকে হচ্ছে গিয়ে আমরা বের করার জন্য হচ্ছে সরকারকে আরো অ্যাসার্টিভ হতে হবে আর কি। এই ওকে, অসংখ্য ধন্যবাদ ডাক্তার সাজেদুল হক রুবেল আপনাকে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন দেশবার্তা টকশো। সঙ্গে থাকুন আমাদের, প্রতিদিন আসছি সন্ধ্যা 7টায়। আজকের মতো আবারও আসবো আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সাবধান থাকবেন, এবং কোনো কিছুতে হুজুগে আপনারা মনোযোগ দেবেন না, হুজুগের দিকে ঝুঁকবেন না, তাইলে পরিস্থিতি জটিল আকার ধারণ করবে। তেলের যে সংকট তৈরি হয়েছে, আসলে তেলের সংকট আমরা নিজেরাই এই হুজুগে তৈরি করে দিয়েছি। আমরা যদি একটু সচেতন হই, পরিস্থিতি উন্নতি হবে, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা। ধন্যবাদ।